আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ক্লাস 9, 10 এসএসসি এবং এইচএসসি ব্যবসা বিভাগের শিক্ষার্থী, আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রেওয়ামিল নিয়ে কিছুটা আলোচনা করব। বিশেষ করে রেওয়ামিলের কিছু গুরুত্বপূর্ণ এবং শর্টকাট টেকনিক্স নিয়ে আমরা জানবো আজকে। কেমন? আমরা জানি রেওয়ামিল মোটামুটি অধ্যায়টা সহজ। রেওয়ামিলের আমরা জানি সকল প্রকার সম্পদ, ব্যয় এবং ক্ষতি বসে ডেবিট দিকে, পাশাপাশি সকল প্রকার দায়, আয় এবং মুনাফা এগুলো বসে কোন দিকে স্যার? ক্রেডিট দিকে। পাশাপাশি মনে রাখবা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষাতে ক নম্বরে প্রায় আসে। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তোমরা কম বেশি অনেকে জানো, তবে এটা লিখে রাখো অবশ্যই, এটা আশা করি তোমাদের কাজে দিবে। প্রারম্ভিক কোনো সম্পদ, প্রারম্ভিক সম্পদ। 2, প্রারম্ভিক দায়। 3 নাম্বার লিখে রাখো অব্যবহৃত মণিহারি। 4, প্রাথমিক খরচ। এবং 5 নাম্বার দিয়ে লিখে রাখো সমাপনী মজুত পণ্য। এই 5টি আইটেম রেওয়ামিলে বসবে না। কেমন? তবে মনে রাখবে প্রারম্ভিক সম্পদ মানে কি? প্রারম্ভিক সম্পদ মানে হচ্ছে 1 তারিখ দিয়ে দিতে পারে, অথবা প্রারম্ভিক কথাটা উল্লেখ করে প্রারম্ভিক দানাদার, 1 তারিখে দিয়ে তোমার নগদ তহবিল বা ব্যাংক তহবিল এভাবে লেখা থাকতে পারে। একইভাবে প্রারম্ভিক দায়ের ক্ষেত্রে তারিখ অথবা প্রারম্ভিক কথাটা দিয়ে লেখা থাকবে। আর মনে রাখবা সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে হচ্ছে যদি প্রশ্নের মধ্যে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, সমন্বিত ক্রয় প্রশ্নে দেওয়া থাকে, তখন এই সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য দুইটা রেওয়ামিলে ডেবিট দিকে বসাতে হবে। তখন ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য এই দুইটা জিনিস বাদ যাবে, তখন বসানো যাবে না। কখন? যখন সমন্বিত ক্রয় প্রশ্নে দেওয়া থাকবে। কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত থাকার কারণে সমন্বিত ক্রয় যখন আমরা রেওয়ামিলে ডেবিট দিকে বসাই দিব, তখন এই দুইটার বসাইতে হবে না, তখন পাশাপাশি সমন্বিত মজুত পণ্যটা কিন্তু বসাইতে হবে। ওকে, তারপর আমরা কিছু রুলস সম্পর্কে জানবো। সেটা হচ্ছে মনে রাখবা শুধু যদি প্রশ্নের মধ্যে বাট্টা লেখা থাকে, ভাড়া লেখা থাকে, অথবা কমিশন এরকম কোনো একটা শব্দ লেখা থাকে যেগুলো প্রাপ্ত এবং প্রদত্ত দুইটাই হতে পারে, তখন এগুলোর আগে প্রাপ্ত প্রদত্ত কোনো কথা লেখা না থাকলে বুঝতে হবে এগুলো সবগুলোই হচ্ছে প্রদত্ত, অর্থাৎ এগুলা খরচ বা ব্যয় মনে করে রেওয়ামিলের ডেবিট দিকেই বসাতে হবে। আশা করি বুঝতে পারছি। এরপর আমরা যেটা জানবো পরের নোট, সেটা হচ্ছে রেওয়ামিলে আমরা জানি ডেবিট পাস এবং ক্রেডিট পাস মিলে যায়। যদি ডেবিট পাসে কম হয় অথবা ক্রেডিট পাসে কম হয়, আমরা সেক্ষেত্রে কি করি? আমরা অনুচ্ছেদ হিসাব নাম দিয়ে রেওয়ামিলটা মিলিয়ে দিই। তবে দেখবা অনুচ্ছেদ হিসাব বসানোর আগে প্রশ্নের মধ্যে মূলধন এবং নগদ তহবিল অর্থাৎ হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া আছে কি না, এই দুইটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে রেওয়ামিলে যদি কোনো পাশ না মিলে অর্থাৎ কোনো পাশে কম হয়, তখন সেটা আমরা অনুচ্ছেদ হিসাব নাম দিয়ে বসিয়ে দিব বা মিলিয়ে দিব। কিন্তু যদি প্রশ্নের মধ্যে যে কোনো একটা দেয়া না থাকে, মনে করো মূলধন দেওয়া নাই, তখন দেখবা প্রশ্নে অর্থাৎ রেওয়ামিল করার পর ক্রেডিট পাশে কম হবে, তখন আমরা ক্রেডিট পাশে সেটা মূলধন নাম দিয়ে বসে দিব। এবং যদি ডেবিট পাশে কম হয় আর নগদ উদ্বৃত্ত দেওয়া না থাকে, সেক্ষেত্রে ডেবিট দিকে নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ নাম দিয়ে আমরা সে টাকা বসিয়ে রেওয়ামিলটা মিলিয়ে দিব। তাহলে আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো রেওয়ামিলে কিছু গুরুত্বপূর্ণ টপিকস জানার আছে, আরও অনেক কিছুই, কিন্তু এই টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো জানাটা খুবই জরুরি, এই কারণে এগুলো নিয়ে আলোচনা করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।